মধ্যরাতের গভীর নিস্তব্ধতায় হঠাৎ করেই মিসেস হৈমন্তীর ঘুম ভেঙে যায় ঈশিতার তড়িঘড়ি ডাকে। ঘুম ভাঙা চোখে অপ্রস্তুতভাবে উঠে বসে তিনি। কি হয়েছে আবার? ঈশিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মা, ইচ্ছের শরীর তো অনেক খারাপ, পিরিয়ডের ব্যথা সহ্য করতে পারছে না, আর সকাল থেকে নাকি কিছুই খায়নি। সব মিলিয়ে শরীরটা একদম ভেঙে পড়েছে, গায়ে কোনো জোরই পাচ্ছে না। মামনি তো কেঁদেই যাচ্ছে, কিছুতেই থামাতে পারছি না। বাবা ডক্টরকে কল দিয়েছেন, তুমি তাড়াতাড়ি চলো না। হৈমন্তী ঈশিতার কথা শুনে কিছুটা চিন্তিত হলেও তার মুখের ভঙ্গিতে খুব বেশি উদ্বেগ ফুটে ওঠে না। মেয়েটা এমনিতে একটু আবেগপ্রবণ, হয়তো তেমন কিছু না। কিন্তু পরমুহূর্তেই ঈশিতা বলে ওঠে, আর মা, ধূসর ভাইয়াও ওখানে আছে। এই কথা শুনেই হৈমন্তীর চোখ ছানাবড়া হয়ে গেল। ধূসর? ছেলেটা আবার কেন? মুহূর্তের মধ্যেই তার ভেতরে সব ঘুম উড়ে গেল। কোনো দ্বিধা না করে দ্রুত পায়ে বেরিয়ে পড়লেন। দোতলার করিডোরের নীরবতা, শুধু ঘড়ির টিকটক শব্দ আর ঈশিতার উদ্বিগ্ন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ইচ্ছের ঘরের সামনে এসে দেখেন দরজা আধা খোলা, ভেতর থেকে হালকা আলো ফোটায় ফোটায় ছড়িয়ে পড়ছে। ধূসর দরজার পাশে চুপচাপ বসে, চোখে চিন্তার ছায়া। ইচ্ছের শীর্ণ কণ্ঠে ক্ষীণ গোঙানির শব্দ আসছে। তার অসহায়তায় ঘরটা ভারী হয়ে উঠেছে যেন। হৈমন্তী কাছে যেয়ে রোকসানার দিকে হাত বাড়িয়ে দেয়। ইচ্ছে অসহ্য কষ্টে গুমরে কাঁদছে, চুল এলোমেলো, চোখ দুটো ক্লান্তিতে বুজে আসছে। হৈমন্তী ইচ্ছেকে বুকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে বলেন, আমার মা কিছু খায়নি কেন? এমন কষ্ট করছিস কেন? ধূসর তখন বলে ওঠে মায়ের দিকে তাকিয়ে, মা, স্যালাইন দিতে হবে, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। হৈমন্তী ধূসরকে একবার দেখে নীরবে মাথা নাড়েন, তারপর ঈশিতাকে বলেন, তুই তাড়াতাড়ি গিয়ে গরম পানি আন, আর রোকসানা স্যুপ করে আনো, ওঠো। ঈশিতা ছুটে চলে গেলে হৈমন্তী ইচ্ছের পাশে বসে তার হাত ধরে রাখেন, যেন মেয়েটার কষ্ট একটু হলেও কমে। রফিক তখন ঘরে ঢুকে বলেন, ডাক্তার এসেছে, চিন্তা করো না। সেই রাতে পুরো বাড়িটাই যেন ইচ্ছের জন্য জেগে থাকে। ডাক্তার এসে ইচ্ছেকে দেখে মাথা নাড়লেন। শরীরের অবস্থা ভালো না, এখনই স্লাইন দিতে হবে, প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে। ইনায়েত তালুকদার চিন্তিত মুখে পাশে দাঁড়িয়ে রইলেন, আর ঈশিতা দৌড়ে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিল। রোকসানা মেয়ের মাথায় হাত বুলিয়ে অশ্রু সংবরণ করার চেষ্টা করছিলেন। ধূসর এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। স্যালাইনের বোতল থেকে ধীরে ধীরে ফোঁটা ফোঁটা তরল যখন ইচ্ছের শিরায় প্রবেশ করছিল, তখন ধূসর এক অদ্ভুত অনুভূতিতে আচ্ছন্ন হয়ে যায়। চোখের সামনে ক্লান্ত জীর্ণ একটা পুতুলের মতো নিস্তেজ ইচ্ছে শুয়ে আছে। গোলগাল ছোট্ট মুখটা যেন আরো ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু গোলের মাঝে সেই ছোট্ট কালো তিলটা যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। ধূসর লক্ষ্য করলো অসুস্থতার ক্লান্তি যেন ওর চেহারায় এক অদ্ভুত মায়া এনে দিয়েছে। অগোছালো চুল, চোখের নিচে ক্লান্তির ছাপ, তবুও সৌন্দর্যের এক অন্যরকম দীপ্তি যেন ছড়িয়ে পড়ছে। মুহূর্তের জন্য ধূসরের বুকের ভেতরটা যেন কেমন মোচড় দিয়ে উঠল। কেন জানি না একটা অজানা হৃদ যন্ত্রণা বেপরোয়া হয়ে উঠতে চাইল। বুকের মধ্যে চাপা কষ্ট গর্জন করে উঠল, কিন্তু মুখে কোনো শব্দ এলো না। সে শুধুই দাঁড়িয়ে রইল, নিঃশব্দে ইচ্ছেকে দেখতে থাকলো। কক্ষের নীরবতা কেবল স্যালাইনের ফোঁটা পড়ার শব্দে ভেঙে যাচ্ছিল। ধূসর অনুভব করলো অদ্ভুত এক টান তাকে পেছন থেকে ইচ্ছের দিকে নিয়ে যাচ্ছে। হৈমন্তী ধূসরের দিকে তাকিয়ে বললেন, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কেন? একটু বসো। ধূসর সামান্য হেসে বলল, না, আমি ঠিক আছি। রোকসানা মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, আর গভীর উদ্বেগে ইচ্ছের নীরব মুখের দিকে তাকিয়েছিলেন। ইচ্ছে তখনও বেহুশ, শরীরের দুর্বলতায় একেবারে নিস্তেজ হয়ে শুয়ে আছে। গভীর শ্বাসের ধীর শব্দ ছাড়া কোনো সাড়া নেই। বাইরে রাত গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ। একে একে সবাই যে যার ঘরে ফিরে গেছে, তবে রোকসানা মেয়েকে ছেড়ে যেতে পারেননি। রফিক একবার এসে দেখে গিয়েছিলেন, তারপর নিচে চলে গেছেন, কিন্তু তার চোখে চিন্তার রেখা স্পষ্ট ছিল। ধূসর দরজার কাছে চুপচাপ দাঁড়িয়েছিল, ইচ্ছের নিস্তেজ মুখের দিকে তাকিয়ে। বালিশে মাথা এলিয়ে রাখা ইচ্ছের গোলগাল মুখটা বর্ণহীন হয়ে গেছে। মাঝখানে সেই চিরচেনা তিল, অসুস্থতার ছাপেও যেন এক অনন্য কোমল সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। ধূসরের বুকের কোথাও যেন অজানা ব্যথা ছটফট করছে, কিন্তু সে জানে না কেন। হৈমন্তী এসে ধূসরকে দেখে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন, তারপর খানিক বিরক্ত নিয়ে বললেন, শোনো ধূসর, সারাদিন জার্নি করেছো, এখন ঘুমাও, এখানে তো আমরা আছি। ধূসর একটু ইতস্ত করলো, যেন কিছু বলার ছিল, কিন্তু বলা হলো না। শুধু একবার শেষবারের মতো ইচ্ছের দিকে তাকিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় তার দৃষ্টিতে ছিল অদ্ভুত এক অচেনা অনুভূতি, যা হৈমন্তীর চোখ এড়ায়নি। রোকসানা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের কপালে হাত রেখে বললেন, কেন এমন করিস ইচ্ছে? শরীরের দিকে খেয়াল করিস না কেন?
কিন্তু ইচ্ছে কিছুই শুনছে না। সে যেন ব্যথার ভরে অচেতন হয়ে গেছে। এইসব আয়োজন, উদ্বেগ, ভালোবাসা, দুশ্চিন্তা কিছুই তার জানা নেই। হৈমন্তী ধূসরের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর ধীর পায়ে বেরিয়ে গেলেন, যেন ধূসরের আচরণে কিছু একটা ভাবনায় ফেলেছে তাকে। সকালের আলো জানালা দিয়ে এসে পড়েছে ডাইনিং রুমের চকচকে টেবিলে। পরিবারের সবাই একে একে খেতে বসেছে। রোকসানা, হৈমন্তী, এনায়েত, রফিক, রিমি, সাবের সবাই ব্যস্ত নাস্তার আয়োজনে। হৈমন্তী খাবার দিতে দিতে বললেন, কাল রাতে এত কিছু হলো, আজ ইচ্ছে কেমন আছে রোকসানা? রোকসানা হালকা হাসি দিয়ে বললেন, ভালো আছে আপা, এখনো একটু দুর্বল, ওষুধের প্রভাব আর স্যালাইনের জন্য একটু শক্তি পেয়েছে। ওদিকে লিভিং রুমের সোফায় বসে আছে ইচ্ছে। পাশে ঈশিতা বসে আপন মনে গল্প করছে, মাঝে মাঝে হাসির শব্দ ভেসে আসছে। ঈশিতা বলছিল, জানিস রিমি, চাচি আমাকে বলে ধূসর ভাই আর মীরা আপু এত দেরি পর্যন্ত ঘুমাচ্ছে, মনে হচ্ছে যেন রাজপুত্র রাজকন্যা। ইচ্ছে হেসে বলল, তুই না চাচির কথা সব সময় হাসিস। ধূসর ভাই কি এখনো ওঠেনি? ঈশিতা মাথা নেড়ে বলল, না রে, মীরা আপুকেও এখনো দেখি নাই, এত ঘুম। তাদের কথোপকথনের মাঝে রিমি একগাল হাসি নিয়ে এসে বলল, তোমরা কি আবার ধূসর ভাই আর মীরা আপুকে নিয়ে আলোচনা করছো? আহারে, ধূসর তো সারা রাত জেগেছিল তোর খোঁজ নিতে ইচ্ছে, আর তুই এখন তার ঘুম নিয়ে হাসাহাসি করছিস। ইচ্ছে একটু অবাক হলো, ধূসর সারা রাত তার জন্য জেগেছিল? মুখে কিছু না বললেও মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি খেলা করতে লাগলো। ঈশিতা মুখ টিপে হাসলো আর বলল, আসলে চাচি, ধূসর ভাই তো ভালো, কিন্তু মীরাপুর তো। রিমি ধমকের স্বরে বলল, বাহ, কি সুন্দর চালাকি চলছে, চল তোদের দুজনকে খেতে বসাই। ঈশিতা হেসে বলল, চলো চলো, তোমার ধমকে কিছু বলাই যায় না। ওদিকে খাওয়ার টেবিলে হৈমন্তী, ধূসর আর মীরার অনুপস্থিতি নিয়ে রোকসানাকে বললেন, আজকালকার ছেলেমেয়েরা কেমন অলস হয়ে গেছে, এই সময় ঘুমিয়ে আছে, কি ব্যাপার? রফিক হাসতে হাসতে বলল, ওদের উঠিয়ে আনবো? এনায়েত হাত তুলে বললেন, থাক, উঠবে, আজ তো শুক্রবার, একটু বেশি ঘুমাক। সবাই হাসির মাঝে নাস্তার ব্যস্ততায় মেতে উঠল, আর ইচ্ছে সোফায় বসে ঈশিতার সঙ্গে খুনসুটিতে মেতে রইল। ধূসরের কথাটা বারবার মনে করলেও মুখে কিচ্ছু বলল না। ইচ্ছে ও ঈশিতা খেতে বসেছে। টেবিলে নানা রকমের খাবারের আয়োজন। রোকসানা যত্ন করে ইচ্ছের প্লেটে কিছু তুলে দিতে গিয়ে বলল, বেশি করে খেতে হবে মা, শরীর ঠিক করতে হবে। ইচ্ছে মাথা নিচু করে ছোট্ট করে হাসলো, আর ঈশিতা পাশে বসে খুনসুটি করতে লাগলো। এমন সময় ধূসর নিচে নামলো। সবে গোছল সেরে এসেছে, তার ভেজা চুল থেকে এখনো পানি পড়ছে। সাদা শার্টের কলার ভিজে গায়ে লেগে আছে। ফ্রেশ লুকটা যেন আরো আকর্ষণীয় লাগছে। ধূসর হাতে তোয়ালে নিয়ে চুল মুছতে মুছতে টেবিলের দিকে এগিয়ে এলো। ইচ্ছে যখন প্রথমবার ধূসরকে দেখেছিল, তখন তার মনে পড়ে গেল গতরাতে তার অদ্ভুত অবয়ব, মুখে এক অদ্ভুত চিন্তা আর দৃষ্টি। দরজায় দাঁড়িয়ে থাকা সেই পুরুষের চেহারাটা যেন ঠিক কল্পনার মতোই ছিল, যেন তার চোখের পলক ফেলতে ভুলে গিয়েছে। চোখে গভীরতা ছিল যা ইচ্ছেকে বিভ্রান্ত করে দেয়। তার সৌন্দর্য, তার উপস্থিতি, সবকিছু যেন ইচ্ছের মনে এক ধরনের অদ্ভুত প্রশান্তি ও কাঁপন তৈরি করছিল। প্রথমবার সে ভাবল, এত সুন্দর একজন মানুষকে দেখার পর আর কিছু ভাবা যায় না। ইচ্ছে এক ঝলক তাকিয়ে চোখ নামিয়ে নিল, আর ঈশিতা তো ঠিক থাকতে পারল না। ফিসফিস করে বলল, দেখেছিস ইচ্ছে, আহারে, আমার ভাইরে কোনোদিন এভাবে দেখেছি? সব সময় তো কল আর কল। ইচ্ছে হেসে বলল, চুপ কর তো, খা চুপচাপ। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামলো মীরা। শর্ট একটা টপ আর টাইট ফিটিং জিন্স পরে বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে আসছিল। তার সাজগোজ যেন একটু বেশি জাঁকজমকপূর্ণ মনে হচ্ছিল। মীরার লম্বা চুল এলোমেলো ভাবে পড়েছে কাঁধে, ঠোঁটে হালকা লিপস্টিকের আভা, আর টপটা এমনভাবে টাইট যে ঈশিতা তখন আর চুপ থাকতে পারল না। ইচ্ছের কানে ফিসফিস করে বলল, এই দেখ কি স্টাইল, নাস্তার টেবিলে আসছে নাকি র্যাম্পে হাঁটতে নামছে? ইচ্ছে ঈশিতাকে ধমক দিয়ে বলল, এভাবে বলিস না রে, সবাই শুনতে পাবে। ঈশিতা হাসতে হাসতে বলল, আরে শুনুক না, আমি তো সত্যিটাই বলছি। ধূসর ভাই একটু পর যদি তাকিয়ে দেখে তো বুঝবি। ধূসর তখন টেবিলে বসে গম্ভীর মুখে খেতে শুরু করেছে। তার সামনে মীরা জায়গা নিয়ে ধীর পায়ে বসলো। ঈশিতা আবার ফিসফিস করে বলল, এইবার ভাইয়ের ফোকাসটা দেখ। ইচ্ছে কাঁধে একটা আলতো ধাক্কা দিয়ে বলল, তুই খুব খারাপ। হৈমন্তী তখন ধূসরকে বললেন, রাতে ভালো ঘুম হয়েছিল? ধূসর হালকা হেসে বলল, জি মা, ভালোই হয়েছে, আজ অনেক দেরি হয়ে গেল উঠতে। মীরা তখন ধূসরকে উদ্দেশ্য করে বলল, তাহলে ব্রেকফাস্টটা ভালো করে এনজয় করো ধূসর, ট্রিপে কিন্তু অনেক মিস করেছি তোমাকে। ঈশিতা চোখ উল্টে বলল, উফ, অভিনয় দেখতে হবে নাকি? ইচ্ছে হাসি চেপে খেতে লাগলো, আর মনে মনে ভাবলো, ধূসর ভাই কি আদৌ এসব কিছু খেয়াল করে? অন্যদিকে বাকি সবার খাওয়া শেষ হলে তারা ধীরে ধীরে লিভিং রুমে চলে যায়। হৈমন্তী, রফিক, এনায়েত, রোকসানা সবাই নিজেদের মধ্যে গল্পে মেতে ওঠে। বাড়ির পরিবেশটা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে, যেন অনেকদিন পর সবাই একসঙ্গে বসেছে। তবে খাবার টেবিলে তখনও 4 জন বসে আছে, ধূসর, মীরা, ইচ্ছে আর ঈশিতা। ধূসর ধীর গতিতে খাচ্ছে, যেন কোথাও তাড়া নেই।
মীরা পাশে বসে চুপচাপ খাচ্ছে, মাঝে মাঝে ধূসরের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিচ্ছে। ঈশিতা মুখে হালকা হাসি ধরে রেখেছে, কিন্তু তার নজর সব সময় মীরার দিকে, যেন নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করছে। ইচ্ছে খাবারের সঙ্গে খেলছিল, চামচ দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করছিল প্লেটে রাখা ভাত। সারা রাতের অসুস্থতা আর ক্লান্তির ছাপ এখনো চোখে মুখে স্পষ্ট, মুখটাও যেন ফ্যাকাশে হয়ে আছে। তখনই হঠাৎ ধূসর ইচ্ছের দিকে না তাকিয়ে নিষ্পৃহ স্বরে বলে উঠল, শৈল এখন কেমন ইচ্ছে? ধূসরের কণ্ঠস্বর শুনে ঈশিতা হালকা হাসলো, আর মীরা ভুরু কুচকে তাকালো ইচ্ছের দিকে। ইচ্ছে চমকে উঠে সামান্য অপ্রস্তুত হয়ে বলল, ভালো ভালো আছি। ধূসর তখনও চোখ তুলে তাকালো না, হাতের চামচটা আস্তে আস্তে প্লেটে রেখে বলল, ঠিকমতো খাও, শরীর দুর্বল হয়ে পড়েছে, এভাবে না খেলে আবার অসুস্থ হয়ে পড়বে। ঈশিতা ফিসফিস করে ইচ্ছের কানে বলল, দেখলি কি কেয়ারিং। ইচ্ছে মুখ নিচু করে লজ্জায় খাবার গিলে নিল, আর মনে মনে ভাবলো, ধূসর কি আসলে ওর জন্য চিন্তা করে, নাকি এ শুধু একরকম ভদ্রতা। মানুষটার সাথে যে তার সখ্যতা এতটা এগোয়নি। কখনো ফোনে কথা হয়েছে, শেষ কবে মনে নেই। অজানা কারণে ধূসরকে সে এড়িয়ে চলত। মীরা তখন হালকা গলায় বলল, ইচ্ছে ঠিক হয়ে যাবে, আমিও তো ঠিকমতো খাই না, কিছুই হয় না। ধূসর কপালের ভাঁজ স্পষ্ট করে মীরার দিকে তাকালো। সবাই এক নয় মীরা, ইচ্ছে ছোট, ওর যত্ন দরকার। মীরা ঠোঁট কামড়ে কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। ঈশিতা চুপি চুপি বলল, কি দারুণ ব্যাটিং দিল, হাহ। ইচ্ছে এক গাল লজ্জা নিয়ে খাবার খেতে লাগলো, আর ধূসর তার খাওয়ায় মন দিল যেন কিছুই হয়নি। ধূসর খাওয়া শেষ করে ধীর পায়ে উঠে লিভিং রুমের দিকে এগিয়ে যায়। লিভিং রুমে এনায়েত, রফিক এবং সাবের বসে গল্পে মেতেছিল। কালকে অল্প কিছু আত্মীয় আসলেও দেখা করে রাতেই ফিরে গেছে, কয়েকদিন পর আবার এমনিতেও আসতেই হবে এই ভেবে। ধূসর এসে সোফায় বসে গা এলিয়ে দিয়ে বাপ চাচাদের আলাপে যোগ দেয়। তার চোখে ক্লান্তির ছাপ থাকলেও মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দিতে দিতে মনোযোগ দিয়ে বড়দের কথাগুলো শুনছিল। অন্যদিকে ইচ্ছে খাওয়া শেষ করে চুপচাপ নিজের ঘরের দিকে পা বাড়ায়। শরীরটা এখনো দুর্বল, তবুও মন খারাপটা যেন আরো বেশি ভর করছে। দরজা খুলে ঘরে ঢুকে একটু বিশ্রাম নেবে ভাবছিল, কিন্তু বিছানার ওপর রাখা একটা মাঝারি আকারের বক্স দেখে থমকে দাঁড়ালো। কেউ যে ওর ঘরে ঢুকেছে সেটা সে টেরই পায়নি। বক্সটা হাতে নিয়ে ভাবতে লাগলো, কে রেখেছে এটা। ধীরে ধীরে হাতের আঙ্গুল দিয়ে মোড়কটা খুলল। ভেতরে সাজানো ছিল রঙিন 17টি শাড়ি, লাল, নীল, বেগুনি, সবুজ, আরো কত রং। একটার পর একটা শাড়ি বের করে দেখতে লাগলো ইচ্ছে, যেন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। বাক্সের এক কোনায় রাখা ছোট্ট একটি খাম চোখে পড়ল। কাপা হাতে খাম খুলে ভেতরে চিঠিটা বের করলো। সেখানে ছোট্ট একটা বাক্য লেখা, সে আমার ইচ্ছে ঘুড়ি। লেখাটার দিকে চেয়ে ইচ্ছে থম ধরে বসে থাকে। কে লিখেছে? কেন এই উপহার? মনের মধ্যে হাজার প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না। শাড়িগুলো একবারে গুনে দেখে, ঠিক 17টা, তার বয়সের সমান। বুকের ভেতর কেমন যেন একটা অজানা অনুভূতি দোলা দেয়, ভালো লাগা আর বিস্ময়ের এক মিশ্র অনুভূতি। ইচ্ছে চিঠিটা শক্ত করে ধরে রেখে জানালার দিকে তাকায়। বাইরের বাতাসে গাছের পাতাগুলো দুলছে, যেন কোনো রহস্যের ইশারা দিচ্ছে। হঠাৎ ঈশিতা দরজার বাইরে এসে ডেকে বলল, ইচ্ছে, দরজা খুলবি? কি করছিস ভেতরে? ধূসর ভাই, কিন্তু কেন এত শাড়ি, এমন উপহার কেন? মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, তবু আপাতত কিছু না ভেবে চুপচাপ থাকার সিদ্ধান্ত নেয়। পরে সময় হলে ধূসর ভাইকে জিজ্ঞাসা করবে। চিঠিটা আবার খামে ঢুকিয়ে আলমারির এক কোণে রেখে দেয়, যেন কেউ দেখতে না পায়। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়। আচমকা মনে হয় শাড়িগুলো পরলে কেমন লাগবে। নিজের মনে একটু লজ্জা পেয়ে দ্রুত সেখান থেকে সরে আসে। বাইরে ঈশিতার ডাকে সম্মিত ফিরে পেয়ে দরজা খুলে দেয়। ঈশিতা বলে, তুই এখানে একা একা কি করছিস? চল, নিচে সবাই গল্প করছে। ইচ্ছে মাথা নাড়ায়, তুই যা, আমি একটু পর আসছি। ঈশিতা চলে যেতেই ইচ্ছে জানালার দিকে তাকায়। বাইরে ধূসর ভাই লিভিং রুমে বসে হাসি মুখে কথা বলছে। মনে মনে ভাবে, ধূসর ভাই কি সত্যি এসব দিয়েছে?